তারা আসছি, সমস্যা নেই। যারা আসছি, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু মাই চেম্বার ক্লাস। আজকে আমি শুরু করব নেটওয়ার্কিং এর প্রজেক্ট ক্র্যাশিং এর উপর। ওকে, প্রজেক্ট ক্র্যাশিং এর উপর। প্রজেক্ট ক্র্যাশিং এর একটা ম্যাথই আছে যেটা নিয়ে স্যার আলোচনা করছিলেন, তো সেই ম্যাথটা নিয়েই আলোচনা করব আপাতত। তো প্রথম ম্যাথটা হলো এক্সাম্পল 1, যেটা আছে প্রজেক্ট ক্র্যাশিং এর, সেই ম্যাথটা নিয়ে আলোচনা করব। তো আসলে প্রজেক্ট ক্র্যাশিংটা কি, আগে হালকা একটু ধারণা দেই সবাইকে। প্রজেক্ট ক্র্যাশিংটা হলো যে আমরা কোনো একটা পার্টিকুলার প্রজেক্ট কত কম সময় করতে পারি, বা যদি বলি যে ক্র্যাশিং হলো, প্রজেক্ট ক্র্যাশিং হলো যে এমন একটা প্রসেস যেখানে একটা প্রজেক্টকে শর্ট করা হয়। হ্যাঁ, শর্ট করা হয় মানে আমি কত কম খরচের মধ্যে, হ্যাঁ, আর একটা পরিমিত সময়ের মধ্যে আমি একটা প্রজেক্টটা আমি করতে পারি। মানে কত কম খরচে আর কতটা একদম পরিমিত সময়ে এই একটা প্রজেক্ট আমি ক্র্যাক করতে পারি, বা একটা প্রজেক্টকে আমি করতে পারি, ভালো মতো করতে পারি। হ্যাঁ, যেখানে আমার কম খরচে মানে হইলো যে আমার আহ, এমন কিছু রিসোর্সকে, এক্সট্রা রিসোর্স এভাবে এটাকে ইউটিলাইজ করা যার মাধ্যমে আমি আমার কম খরচের মধ্যেই জিনিসটা, আমার প্রজেক্টটা আমি, বা কম সময়ের মধ্যে বা কম প্রসেসিং এর মধ্যে, এমন প্রসেসিং যেখানে প্রজেক্টকে আমি শর্টলি আমি করতে পারবো। হ্যাঁ, কোনো প্রজেক্টকে শর্ট করে করা মানে কম খরচে কম সময়। মেইনলি আমরা মানে কম খরচে আর সঠিক সময়ে এই জিনিসটাই বের করব, আর তেমন কিছু না। ওকে, তো প্রথম ম্যাথ যেটা আছে সেটা হলো যে একটা টেবিল আছে, এখানে টেবিল আছে, এখানে বলা আছে যে ইমিডিয়েট প্রেডিসিসর, এটা বলা আছে। হ্যাঁ, ইমিডিয়েট প্রেডিসিসর এখানে দেওয়া আছে, টাইম দেওয়া আছে, ডাইরেক্ট কস্ট দেওয়া আছে। ওকে, তো আমি জাস্ট খালি 1 মিনিটের জন্য একটু আমি এটা চেঞ্জ করে আমি একটা কোশ্চেনের একটা জিনিস আমি জাস্ট খালি স্লাইডে শো করতেছি। এবার একটু কোশ্চেনটা তুলতে পারিনি, এটা মূলত আমি আরেকটা নোট নিয়ে মূলত করতেছি। আমি আমার নোটটা ফুলফিল হচ্ছে, তো ওই ফুলফিল হইলে আমি আমার ফুলফিল নোট সহ আরেকটা ভালো মতো একটা নোট আমি রাতের দিকে আমি ইয়ে করে দিব। এখানে যতটুকু করা আছে এভাবে এই অনুযায়ী আমি ভালো মতো বুঝিয়ে দিলে আশা করি সবাই বুঝতে পারবেন। ওকে, আচ্ছা, এটা হলো মেন কোশ্চেন মূলত। এখন এই জিনিসটা একটু দেখি, কারণ কোশ্চেনটা দেখলেই আমরা বুঝতে পারলে অ্যান্সার আমরা করতে পারবো। এখানে টেবিল দেওয়া আছে। হ্যাঁ, তো এখানে অ্যাক্টিভিটি ABCDEFG, ইমিডিয়েট প্রেডিসিজর। আমরা জানি যে প্রেডিসিজর কি, যে আমার কোনো অ্যাক্টিভিটি, যে অ্যাক্টিভিটি থেকে শুরু হবে, মানে কোনো অ্যাক্টিভিটি শুরু হওয়ার আগে, এর আগে কোনো অ্যাক্টিভিটিস কে যদি অ্যাক্টিভিটিস থাকে, তাহলে হইলো সেটা ইমিডিয়েট প্রেডিসিজর। মানে হলো প্রিসিডিং অ্যাক্টিভিটিস, মানে কোনো অ্যাক্টিভিটিস হওয়ার আগে কোনো অ্যাক্টিভিটিস আছে কিনা সেগুলা। তো এখানে ইমিডিয়েট প্রেডিসিজর দেওয়া আছে, যেটার উপর বেস করে আমরা একটা নেটওয়ার্ক ডায়াগ্রাম আঁকতে হবে। হ্যাঁ, তারপরে বলা আছে টাইম, ডেইজ বলা আছে, নর্মাল আর ক্র্যাশ টাইম। নর্মাল আর ক্র্যাশ টাইম দেওয়া আছে, ডাইরেক্ট কস্ট দেওয়া আছে, নর্মাল আর ক্র্যাশ কস্ট দেওয়া আছে। হ্যাঁ, নর্মাল হইলো যেটা আমার নর্মাল টাইম যেটা থাকে, যেটা আমার মানে মেন ডাটা যেটা দেওয়া আছে। আর ক্র্যাশ টাইম হলো যে আমি যেই সময়টা মানে যেই টাইমটার মধ্যে আমি ক্র্যাশ করব, মানে যদি বলি, তো আমি আম, যেটা আমার মানে যেই প্রসেসের মাধ্যমে আমি প্রজেক্টটাকে শর্ট করব। হ্যাঁ, তো এই দুইটা ডাটা এটা কোশ্চেনে দেওয়াই থাকবে, এটা আমাদের খোঁজার দরকার নেই, এটা কোশ্চেনে দেওয়াই থাকবে, নর্মাল
আর ক্র্যাশ। ওকে, তারপরে আমরা টাইম দেওয়া আছে, ডাইরেক্ট কস্ট দেওয়া আছে, ইনডাইরেক্ট কস্ট দেওয়া আছে ডেইজ, মানে 15 দিনের জন্য কস্ট 600, 14 দিনের জন্য 500, 13 দিনের জন্য 400, 12-র জন্য 250, 11-র জন্য 175, 10-এর জন্য 100, 9-এর জন্য 75, 8-এর জন্য 50, 7-এর জন্য 35, 6-এর জন্য 25। আচ্ছা, এখন এগুলো দেওয়া আছে। এখন বলছে ড্র অ্যান অ্যারো ডায়াগ্রাম অফ দ্য প্রজেক্ট। আমরা নর্মালি একটা নেটওয়ার্ক ডায়াগ্রাম আঁকবো শুধু টাইমের উপর বেস করে। ওকে, আমি আবার একবার রিপিট করি, আমরা একবার টাইমের উপর বেস করে শুধু একটা নেটওয়ার্ক ডায়াগ্রাম আঁকবো। ওকে, শুধু একটা নেটওয়ার্ক ডায়াগ্রাম আঁকবো, আমরা সলিউশনটা দেখলে ক্লিয়ার হয়ে যাব। শুধু একটা নেটওয়ার্ক ডায়াগ্রাম আঁকবো আমরা নর্মাল টাইমের উপরে, নট ক্র্যাশ টাইম, নর্মাল টাইমের উপরে, মানে অ্যাক্টিভিটিস ABCDEFG ওইটার উপর আমরা যে বেস করে আগে যে একটা আমরা আঁকছিলাম না, একটা নেটওয়ার্ক ডায়াগ্রাম আঁকছিলাম না, অ্যাক্টিভিটিস A থেকে B, B থেকে C, C থেকে D এরকম করে। আর ওটার মান, এক একটা অ্যাক্টিভিটিস এর মান কত, ওইটা হলো নর্মাল মান যেটা আছে, আমরা ওই নর্মাল মানটাই পিক করব। মানে অ্যাক্টিভিটিস এ এর মান 4, বি এর মান 6, সি এর মান 2, ডি এর মান 5, ই এর মান 2, এফ এর মান 7, জি এর মান 4। এই নর্মাল টাইমটাই আমরা অ্যাক্টিভিটিস এ বি সি ডি ই এগুলার মান হিসেবে আমরা ধরে নিব। ক্র্যাশের মানটা, মানে ক্র্যাশ টাইমটা হিসাব আমরা পরে করব। এই 1 নাম্বারের জন্য আমরা জাস্ট খালি নর্মাল টাইমের উপর, মানে অ্যাক্টিভিটিস ABCD এর মান নর্মাল টাইমটাকেই ধরবো। ওকে, আর 2 নাম্বারে বলছে যে ডিটারমাইন দ্য প্রজেক্ট ডিউরেশন উইচ উইল রেজাল্ট ইন মিনিমাম টোটাল কস্ট, মানে আমাদের এমন প্রজেক্ট ডিউরেশন বের করতে হবে, মানে প্রজেক্ট টাইম বের করতে হবে যেখানে আমাদের টোটাল কস্ট সবচেয়ে কম হয়। মানে আমার টোটাল মিনিমাম কস্ট, আমার টোটাল কস্ট যাতে সবচেয়ে কম খরচে, মানে আমার মিনিমাম টোটাল কস্ট যাতে মিনিমাম হয় এমন একটা সময় আমার বের করতে হবে। ওকে, তো ওইটাতে আমরা যাব। সবার আগে আমি 1 নাম্বার যে আছে ড্র অ্যান অ্যারো ডায়াগ্রাম অফ দ্য প্রজেক্ট, এটা আমি করব। ওকে, তাহলে আমরা এটা পেয়ে গেছি। ওকে, এখন আমরা একটু দেখব যে আম, ওই যে ওইটাই আমাদের ওই টেবিলটাই ছিল, জাস্ট খালি এখানে একটা চেঞ্জ আনছি। সেটা হইলো কি যে A থেকে 2, মানে এ থেকে ABCDEFG এই অ্যাক্টিভিটিস ছিল, কিন্তু আমাদের 1 থেকে 2 এখানে আমাদের যে লাইনটা ছিল 1 থেকে 2 আমার ইভেন্ট নাম্বার দেওয়া ছিল না, এখানে অ্যাড করা হয়েছে, এখানে দেওয়া হয়েছে যাতে একটু সুবিধা হয়। হ্যাঁ, ওখানে আমরা স্লাইডের আমরা 1 2 3 4 5 6 7 8 8 নং স্লাইডের মধ্যে আমরা একটু খেয়াল করে দেখবো যে এখানে সলিউশন যখন করা আছে তখন 8 নাম্বার স্লাইডের মধ্যে আমাদের অ্যাক্টিভিটিস 1 থেকে 2 এর জন্য কস্টলোপ 30, বি এর জন্য, বি এর 1 থেকে 4 ইভেন্টের জন্য 50, ওখানে ইভেন্ট প্লাস কস্টলোপ এটা বের করে দেওয়া আছে। তো এখানে ইভেন্ট নাম্বার কত থেকে কত এখানে সাজানো আছে, বাট তাও একটু বলে রাখি, এর প্রেডিসিসর যেহেতু নাই, যে যে হিসাবে আমার এর নাই, বি এর প্রেডিসিসর নাই, সি এর নাই, তো আমি প্রথমটা ধরে নিব 1 থেকে 2। তারপরে বি এর প্রেডিসিসর নাই, তো এটা আমি ধরে নিলাম ABC না, বিটা আমি মাঝে দিলাম, তো 1 থেকে 4 ধরলাম। হ্যাঁ, কারণ একটা নিচে যাবে একটা উপরে যাবে, তো 1-এর পর 2 নিচে গেছে, 1 আর 3 উপরে গেছে, 1 4 মাঝখানে গেছে, এর জন্য 1 2 A, 1 4 B, 1 3 C। তারপরে হলো ডি এর প্রিডিসিসর এ, যার জন্য আমি ওটা 2 4 নিছি। হ্যাঁ, আমি এটা একটু স্যাম্পল দিয়েই বুঝাই দিই এখানে সলিউশন। এটা এটা হলো 1 নাম্বারের সলিউশন। এখানে একটু খেয়াল করে দেখি যে আমার বলা হয়েছিল যে
এই নেটওয়ার্ক ডায়াগ্রাম একটা আঁকার জন্য 1 নাম্বার কোশ্চেনে আমাদের বলছিল যে ড্র এন নেটওয়ার্ক ডায়াগ্রাম। আমি নেটওয়ার্ক ডায়াগ্রামটা যখন আঁকবো তখন আমি খেয়াল করব যে আমার কোনটার প্রেডিসিজর কোনটার আগে আছে। হ্যাঁ, আমার এর প্রেডিসিজর নাই, যার জন্য আমি এমনি রাখলাম। তো এটা আবার বি এর প্রেডিসিজর নাই, সি এর প্রেডিসিজর নাই। হ্যাঁ, এটাকে আমি নিচেই ধরলাম, এ কে আমি নিচে ধরলাম। আমার তো আমি যতটুকু জানি, আমরা যতটুকু বুঝি যে এ তো প্রথম আমাদের অ্যাক্টিভিটিস হয়, তো আমি 1 2 ধরলাম। আচ্ছা, এখন আমার বলা হয়েছিল সিটা আমি উপরে ধরে নিছি, কারণ কি এখানে একটা যায় উপরে, আরেকটা নিচে, আরেকটা যাবে উপরে, তো আমি উপরে ধরলাম, বিটাকে আমি মাঝখানে ধরলাম। তো এটা 1 2 এর মধ্যে যাবে এ, 1 3 এর মধ্যে যাবে সি, কারণ 1 থেকে মানে এর প্রেডিসিজর নাই, যার জন্য এটা 1 থেকে শুরু হয়েছে। সি এর প্রেডিসিজর নাই, যেটা 1 থেকে শুরু হয়েছে। বি এর প্রেডিসিজর নাই, যেটা 1 থেকে শুরু হয়েছে, যার জন্য একটাকে আমি ধরলাম, এটাকে নিচে, সিটাকে দেখলাম উপরে, বিটাকে আমি ধরলাম মাঝখানে। এটা আমরা তিনটা ধরে নিলাম। হ্যাঁ, এটা তিনটা আমি রশ্মি 3 দিকে প্রবাহিত করার পরে তিনটা লাইন যখন আমার তিনটা লাইন যখন আমার আম, আমার 3 দিকে ফ্লো হবে, তখন আমার এর পরের যে অ্যাক্টিভিটিস আছে, অ্যাক্টিভিটিস আমাদের হলো অ্যাক্টিভিটিস অ্যাক্টিভিটিস বলা আছে ডি। ডি এর প্রেডিসিজর কি ছিল? এ। হ্যাঁ, ডি এর প্রেডিসিজর ছিল এ। তো এটা আমার কোথায় আছে? নিচে আছে। তো আমার নিচে যেহেতু আছে, তো আমি দেখব যে ডি এর প্রেডিসিজর আছে এ। তো এখানে এটা কোথায় আছে? এটা আছে আমার এখানে। তো আমার এটা যদি এখানে থাকে, তাহলে আমার এটা একটু উপরে টানতে হবে, মানে 2 4-এ যাবে, 2 4-এ যাবে, 2 4-এ যাবে। তো আমার এই কোণা থেকে ওই কোণার মধ্যে এভাবে যাবে, কারণ এক লাইন থেকে আরেক লাইন এভাবে যাবে। হ্যাঁ, এভাবে এই কোণা থেকে ওই কোণা যাবে। যেহেতু ওর প্রেডিসিসর ডি এর প্রেডিসিসর এ, তাহলে আমার পাশাপাশি এখান থেকে এখানে টানতে হবে, এর জন্য ডিটা যাবে 2 4। ওকে, তারপরে আমরা আসবো ই এর মধ্যে। ই এর প্রেডিসিসর কত ছিল? সি। হ্যাঁ, ই এর প্রেডিসিসর কত ছিল? সি। এখন আমরা ই এর প্রেডিসিসর যেহেতু সি ছিল, তো আমরা উপরেরটা ই এর রেখাটা উপরে টানবো। হ্যাঁ, ই এর রেখাটা আমরা উপরে টানবো। ই এর প্রেডিসিসর সি ছিল, তো আমরা ইটাকে ই এর লাইনটা আমরা উপরে থেকে একটু নিচে টানবো, মানে একটু যেহেতু ই এর প্রেডিসিসর সি, তো আমরা 3 থেকে 4-এ যাব, 3 থেকে 4-এ নামলাম। ফাইন, 3 থেকে 4-এ আমরা যাওয়ার পরে এখন দেখব এফ। এরা এখন বলা আছে এর পরের ই এর পর বলা আছে এফ লাইন বলা হয়েছে। এফ এর প্রেডিসিসর কত ছিল? এ। এফ এর প্রেডিসিসর কত ছিল? এ। আচ্ছা, এটা কোথায় আছে? এটা আছে আমার নিচের লাইনে, একটু বাম দিকে, হাতের কোণার বাম দিকে। আমার বাম দিকে যেহেতু বলা আছে, তো আমার ওইখান থেকে লাইনটা ড্র করতে হবে। ওকে, লাইনটা ড্র করতে হবে। আমার ড্র করে নিলাম। হ্যাঁ, তো আমি নিচে থেকে টান দিব, যেহেতু আমার অলরেডি আমার ডি এর প্রেডিসিসর এ ছিল। তো আমার আরেকটু আমি নিচে হাতের ডান পাশে 2 থেকে আমি 5 পর্যন্ত একটা লাইন টেনে নিব। এটাই হইলো আমার এফ রেখা। হ্যাঁ, এটাই হইলো আমার এফ রেখা। ওকে, আর আমার এফ রেখা। তারপরে বলা হয়েছিল ডি, অ্যাক্টিভিটিস ডি। অ্যাক্টিভিটিস ডি এর প্রেডিসিসর বলা ছিল ডি, বি আর ই। ডিটা কোথায় আছে? নিচে, নিচের কোণার একটু, নিচের কোণার একটু উপরে, মানে 2 থেকে 4-এর মধ্যে, 2 থেকে 4-এর মধ্যে আছে ডি। এর জি এর প্রেডিসিসর ডি পাইছি 2 থেকে 4-এ। 1 থেকে 4-এর মধ্যে বি পাইছি, আর আম, 3 থেকে 4-এর মধ্যে ই পাইছি। তো ডি, বি, ই মিলে হয় জি। এই তিন মানে এটা মিলে হয় জি, মানে জি এর প্রেডিসিসর হলো ডি, বি আর ই। এরপরেই আমার একটা লাইন 4 থেকে 5-এর মধ্যে ড্র হয়ে গেছে। এভাবে করে আমার একটা নেটওয়ার্ক ডায়াগ্রাম হয়ে গেছে। আর এর মানগুলা যে আছে, আমার ওই যে টাইম ডেজ দেওয়া আছে না আমার স্লাইড নাম্বার 6-এ,
স্লাইড নাম্বার 6-এ আমার ওই যে টাইম দেওয়া আছে না, ডেইজ, নর্মাল আর ক্র্যাশ, আমি কোন মানটা বসাবো? আমি আসলে নর্মাল মানটা বসাবো। কার্ভে মানে এখানে নেটওয়ার্ক ডায়াগ্রামে অলওয়েজ নর্মাল মানটা আসবে, আমার ক্র্যাশ মানটা আসবে না। নর্মাল মান মানে যেই ভ্যালুটা ছকে দেওয়া থাকে, নর্মাল। হ্যাঁ, আর ক্র্যাশের মানটা নিয়ে কাজ পরে একটু পরে করে দেখাচ্ছি। এখানে জাস্ট খালি আমার নর্মাল মানটাই বসায় দিতে হবে। এ ছিল 4, বি এর 6, সি এর 2, ডি এর 5, ই এর 2, এফ এর 7, জি এর 4। এখন কি ক্লিয়ার সবার? হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার, নেক্সট যা। আচ্ছা, এখন হইলো আমার ক্রিটিক্যাল পাথ। এখন ক্রিটিক্যাল পাথও বের করতে হবে, কারণ ক্রিটিক্যাল পাথ বের না করলে আমরা পরের প্রসিডিওরে আমরা যেতে পারবো না, আমাদের পরের প্রসিডিওরটা ফলো করতে হবে। তো আমরা পাথ দেখি কোনটা কোনটা পাচ্ছি। আমরা পাই 1 2 5, নিচে 1 2 5, 4 7 যোগ করলে 11, 1 3 4 5, 1 3 4 5 এমনে যায়। তাহলে হইলো আমার 1 3 4 5, 1 3 1 3 2 2, 1 3 4 5, 2 2 4 আর 4 8, 8 বের হয়, 1 4 5, মাঝখানে 1 4 5, মানে 6 আর 4 যোগ করলে 10, 1 2 4 5, 1 2 4 5, 1 নিচে, উপর থেকে নিচে, নিচে থেকে উপরে, উপরে থেকে পাশাপাশি, 1 2 4 5 যোগ করলে হয় 4, 1 2 4, 1 2 4 5, 4 5 9 আর 4 13। এটাই আমার ক্রিটিক্যাল পাথের পাথ আর এর ডিউরেশন, আমার টাইম বের হয়ে গেছে। তো আমার এইটুকু অংশ শেষ। আচ্ছা, এখন 2 নাম্বারে আমাদের কোশ্চেনে বলছিল না যে ডিটারমাইন দ্য প্রজেক্ট ডিউরেশন উইচ উইল রেজাল্ট ইন মিনিমাম টোটাল কস্ট। এটাই মানে মূলত প্রজেক্ট ক্র্যাশিং এর মেইন জিনিসটা। 2 নাম্বার কোশ্চেন যে আমাদের ডিটারমাইন করতে বলছে যে আমাদের প্রজেক্ট ডিউরেশন টাইম কত হবে, মানে আমার প্রজেক্টের টাইম কতটুকু হবে আমার মিনিমাম টোটাল কস্টের মধ্যে। মানে টোটাল কস্ট আমার মিনিমাম হইতে হবে, ওই মধ্যে আমার কতটুক সময় হবে, মানে মিনিমাম টোটাল কস্টে আমার কতটুক সময়ের মধ্যে হবে। মানে শর্ত হইলো আমার কম খরচের মধ্যে কতটুক সময় লাগবে, কতটুক পারফেক্ট সময় আমার লাগবে, এটাই বের করব। আচ্ছা, তো আমরা 2 নাম্বার শর্ত এখান থেকে শুরু করছি, যে বলা হয়েছে যে হেন্স দ্য ক্রিটিক্যাল পাথ ইজ 1 2 4 5। আচ্ছা, আমরা কয়েকটা পাথ পাইছি না এখানে, সবচাইতে বড় মান পাথ কোনটা? ক্রিটিক্যাল পাথ তো জানি, যেটা লংগেস্ট ডিউরেশন আসে, মানে সবচেয়ে বেশি টাইম আসে। এখানে সবচেয়ে লংগেস্ট বা ক্রিটিক্যাল পাথ আসলে কোনটা? 13 13। 13, মানে 1 2 4 5, এটাই হলো ক্রিটিক্যাল পাথ, 1 2 4 5। এখন আমরা 1 2 4 5 নিয়ে একটু আগে কাজ করব। হেন্স দ্য ক্রিটিক্যাল পাথ ইজ 1 2 4 5। হ্যাঁ, আর প্রজেক্ট ডিউরেশন ইজ 13 days and the critical activities are 1 2 2 4 4 5। মানে এখানে আমার ক্রিটিক্যাল পাথ হলো 1 2, 1 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 5, মানে 1 2 4 5। এর মধ্যে যার প্রজেক্ট ডিউরেশন মানে তার টাইম হইলো 13 দিন। হ্যাঁ, এতটুকু এই লাইন তো বুঝছি। এখন হইলো ক্রিটিক্যাল অ্যাক্টিভিটিস। ক্রিটিক্যাল অ্যাক্টিভিটিস মানে কি? একটা থেকে একটা আমরা জোড়া জোড়া করে ভাঙবো। 1 থেকে 2 একটা জোড়া হয়, 2 থেকে 4 একটা জোড়া হয়, 4 থেকে 5 একটা জোড়া হয়, না? এভাবে করে আমি 3টে অ্যাক্টিভিটিস আমি পাইয়া গেছি। বুঝতে পারছি? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, এখন ক্রিটিক্যাল অ্যাক্টিভিটিসটা আসলে কি? আচ্ছা, 1 থেকে 2, 1 থেকে 2 এর মধ্যে কি এ ছিল না? 2 থেকে 4 এর মধ্যে কি ডি ছিল না? আর 4 থেকে 5 এর মধ্যে কি আমাদের জি ছিল না? এটাই হলো ক্রিটিক্যাল অ্যাক্টিভিটিস। ক্রিটিক্যাল পাথ থেকে ক্রিটিক্যাল অ্যাক্টিভিটিস এমনি বের করে ফেলছি। বুঝছি কিছু? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, ওটা ভাঙলে আমার এ আসে, ডি আসে, জি আসে। আবার বলি, 1 থেকে 2 এ হলো এ, 2 থেকে 4 এ ডি, আর 4 থেকে 5 এ হলো জি। এই তিনটা মিলেই তো আমার ক্রিটিক্যাল পাথ। হ্যাঁ, এবার আমরা এটার কস্ট স্লোপ বের করব। কস্ট স্লোপ ফর ইচ অ্যাক্টিভিটি বাই ইউজিং দ্য ফর্মুলা।
আচ্ছা, ইচ অ্যাক্টিভিটি মানে হলো আমার ক্রিটিক্যাল পাথের যেটা আছে আমরা সেটার বের করব। ক্রিটিক্যাল পাথের যেটা আছে আমরা কস্ট স্লোপ বের করব। কস্ট স্লোপ বের করলেই আমরা প্রজেক্ট ক্র্যাশিং এর কাজটা ইজিলি করতে পারবো। আচ্ছা, কস্ট স্লোপের সূত্রটা কি? ক্র্যাশ কস্ট মাইনাস নর্মাল কস্ট ডিভাইডেড বাই নর্মাল টাইম মাইনাস ক্র্যাশ টাইম। আচ্ছা, ক্র্যাশ কস্ট মাইনাস নর্মাল কস্ট, ক্র্যাশ কস্ট থেকে নর্মাল কস্ট আমার বিয়োগ করতে হবে, তারপরে ডিভাইড করতে হবে মানে ভাগ করতে হবে, ভাগ করে করে দেখাতে হবে নর্মাল টাইম থেকে ক্র্যাশ টাইমের বিয়োগফল। তো এখানে ক্র্যাশ কস্ট কত আসছিল? হ্যাঁ, ক্র্যাশ কস্ট ছিল আমার 90। আচ্ছা, প্রথম অ্যাক্টিভিটিস কি আমার ক্রিটিক্যাল পাথের? আমার ক্রিটিক্যাল পাথ বের হয়েছিল না 1 থেকে 2। 1 থেকে 2 এর আমার ক্রিটিক্যাল পাথের ডাইরেক্ট কস্ট কত ছিল? ক্র্যাশ কস্ট ছিল 90, নর্মাল কস্ট ছিল 60। তাহলে 90 থেকে 60 বিয়োগ আবার ভাগ করে দেখাতে হবে নর্মাল টাইম বিয়োগ ক্র্যাশ টাইম, মানে 90 থেকে 60 বিয়োগ করে এটা ভাগ দিতে হবে, তারপরে ভাগ দিয়ে আবার নিচে দেখাইতে হবে 4, মানে নর্মাল টাইমের 4 বিয়োগ ক্র্যাশের টাইম হলো 3, এটা বিয়োগ করে দেখাতে হবে। তো এটা বুঝতে পারছি? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, ওই ছক থেকে বুঝতে হবে, কারণ ওখানে টাইমের নর্মাল আর ক্র্যাশও দেওয়া আছে, ডাইরেক্ট কস্টের নর্মাল আর ক্র্যাশও দেওয়া আছে। তো আমাদের ক্র্যাশ কস্ট বলতে এখানে বলা হয়েছিল অ্যাক্টিভিটিস এর মধ্যে ক্র্যাশ টাইম ছিল, মানে ক্র্যাশ কস্ট ছিল 90, নর্মাল কস্ট ছিল 60। 90 থেকে 60 এটার বিয়োগ করে আবার ভাগ দিতে হবে। নর্মাল টাইম ছিল 4, ক্র্যাশ টাইম ছিল 3। 4 থেকে 3, 4 আর 3 এর বিয়োগ করে এটা উপরের সাথে নিচেরটা ভাগ দিয়ে যা হবে এটা হলো অ্যাক্টিভিটিস এ, মানে ক্রিটিক্যাল পাথের প্রথম অ্যাক্টিভিটিস ছিল না 1 থেকে 2। 1 থেকে 2 এর অ্যাক্টিভিটিস এর জন্য আমার কস্ট স্লোপ বের হইলো 30। এখন সেম ফর অ্যাক্টিভিটিস ডি। আচ্ছা, ওই যে 1 এর পর 2, 2 এর পর 4, 2 4টা কি অ্যাক্টিভিটিস ডি এর মধ্যে আসে না? অ্যাক্টিভিটিস দিয়ে আসে না? অ্যাক্টিভিটিস দিয়ে যদি আসতেছে তাহলে ওইটার আমি দেখব যে ছকের মধ্যে ডি অ্যাক্টিভিটিস এর ডাইরেক্ট কস্ট ছিল, ক্র্যাশ কস্ট ছিল আমার 250, নর্মাল কস্ট ছিল 150, 250 থেকে 150, আর নর্মাল টাইম ছিল আমার ডি অ্যাক্টিভিটিস এর 5, ক্র্যাশ টাইম ছিল 3। তাহলে 5 আর 3 এর বিয়োগ করে এভাবে দেখাইতে হবে, তাহলে এটার আমার কস্ট স্লোপ বের হয়ে গেছে। আবার অ্যাক্টিভিটিস জি, ওই যে 1 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 5, 4 থেকে 5 এর অ্যাক্টিভিটিস হলো জি অ্যাক্টিভিটিস না? 4 থেকে 5 কি জি অ্যাক্টিভিটিস না? তো 4 থেকে 5 যেহেতু জি অ্যাক্টিভিটিস, তো ওই হিসাবে আমি টেবিলের মধ্যে জি এর মধ্যে একটু দেখব। আচ্ছা, জি এর ডাইরেক্ট কস্ট, জি এর আমার ক্র্যাশ কস্ট কত ছিল? ডাইরেক্ট কস্টের ঘরে যাব। জি এর আমার ক্র্যাশ কস্ট কত ছিল? 240। 240। নর্মাল কস্ট ছিল 100। 240 থেকে 100 আমি বিয়োগ করব। এরপর আমার নর্মাল টাইম ছিল এটার কত? 4, আর ক্র্যাশ টাইম ছিল 2। 4 থেকে 2 আমি বিয়োগ দিব, তারপরে এভাবে এটাকে একটা দ্বারা ভাগ করব 70। আচ্ছা, এখন এটা বের করলাম। এখন আমি এগুলার কস্ট স্লোপ বের করলাম। কস্ট স্লোপ করার পরে আমি আসলাম যে among all the critical activity with the least cost slope, মানে যতগুলো ক্রিটিক্যাল অ্যাক্টিভিটি আমি এই 3টা ক্রিটিক্যাল অ্যাক্টিভিটি পেলাম এর মধ্যে সবচেয়ে কম খরচ হইলো কস্ট, সবচেয়ে কস্ট স্লোপ কম হইলো আমার এ। দেখি এই যে আমরা 30, 50, 70, সবচেয়ে ছোট কি আমার 30 না? 30 না এখানে? 30ই। তো আমার এখানে যতগুলা ক্রিটিক্যাল অ্যাক্টিভিটির আমার কস্ট স্লোপ বের করলাম ক্যালকুলেশন করে, সবচেয়ে ছোট কিন্তু আমার এখানে হলো অ্যাক্টিভিটিস এ, মানে 1 থেকে 2 এর রেঞ্জের মধ্যে, মানে ইভেন 1 থেকে 2 এর অ্যাক্টিভিটিস এ ছিল, সেটার কস্ট স্লোপ সবচেয়ে ছোট। তো আমি এটাকে সবচেয়ে লিস্ট কস্ট ধরলাম। শো দ্য ক্র্যাশ ইজ 1 ডে,
আচ্ছা, ক্র্যাশ আসলে ক্র্যাশ টাইমটা কি? আচ্ছা, আমি টাইমের মধ্যে যাই। আচ্ছা, আমার অ্যাক্টিভিটিস এর মধ্যে আমার টাইমের মধ্যে একটু যাই। আমরা স্লাইডের 6 নাম্বার স্লাইডের যে কোশ্চেনটা খেয়াল করি, টেবিলটা কিন্তু আমার সব সময়ের জন্য কাছে রাখা লাগবে। হ্যাঁ, প্রজেক্ট ক্র্যাশিং এর আমার স্লাইডের 6 নাম্বার স্লাইডে যে কোশ্চেন আছে যে এ অ্যাক্টিভিটিস এর টাইম মানে ডেইজ, ওই ঘরের মধ্যে নর্মাল টাইম ছিল 4 আর ক্র্যাশ টাইম ছিল 3। তো 4 থেকে 3-এর বিয়োগফল কত? 1 না? এটাই হলো ক্র্যাশ টাইম। এর মধ্যে ব্যবধান যে বের হয়, এটাই হলো ক্র্যাশ টাইম। সো এইখানে ক্র্যাশ একদিন, ক্র্যাশ টাইম হলো এখানে একদিন। হ্যাঁ, এখানে ক্র্যাশ হয়েছে একদিনের মধ্যে, মানে একদিন লাগছে। এই কস্টটা এই আমার 30 যে হয়েছে, আমার 30 কস্ট যে হয়েছে, এই ক্র্যাশটা হয়েছে একদিনের মধ্যে। ওকে, বুঝা গেছে? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ। তাহলে আমরা এরপরে দেখি দোজ প্রজেক্ট ডিউরেশন রেডিউসেস টু 13 - 1। আচ্ছা, আমরা কি ক্রিটিক্যাল পাথে সবচেয়ে বেশি দিন 13 দিন পাইছিলাম না? 13 দিন পাইছিলাম না আমরা? হ্যাঁ 13 হ্যাঁ, দিন 13 দিন। যেহেতু পাইছি, 13 দিন পাইছি, ওই 13 দিনের আমি যে প্রজেক্ট যে ক্র্যাশ করলাম, আমি যে আমার ব্যবধান করে নর্মাল টাইম থেকে ক্র্যাশ টাইম আমি বিয়োগ করে যে 1 পাইলাম, ওই একটা আমি ওই হাইয়েস্ট ক্রিটিক্যাল যে ডিউরেশন আছে সেটার সাথে আমি বিয়োগ করে দিব 1। এটা হলো আমার, তাহলে প্রজেক্ট ডিউরেশন আমার কমে 12 দিনে আইসা পড়বে। ওকে, প্রজেক্ট ডিউরেশনের টাইম আমার কমে 12 দিনে আইসা পড়বে। ওকে, এন্ড দা টোটাল প্রজেক্ট কস্ট। আচ্ছা, টোটাল প্রজেক্ট কস্ট এখন আমার বের করতে হবে। টোটাল প্রজেক্ট কস্ট বের করার একটা সূত্র আছে। টোটাল প্রজেক্ট কস্ট ইকুয়াল টু টোটাল ডাইরেক্ট কস্ট প্লাস ডাইরেক্ট কস্ট। হ্যাঁ, ইনক্রিজ ডাইরেক্ট কস্ট ডিউ টু ক্র্যাশিং। আমি সোজা ভাষায় বলি, টোটাল প্রজেক্ট কস্ট সমান হইলো টোটাল ডাইরেক্ট কস্ট। আচ্ছা, আমার কি ওখানে ছকে নর্মাল কস্ট দেওয়া ছিল না? নর্মাল কস্ট আমার যোগ করলে 713 আসে। ওকে, আমার ছকের মধ্যে ডাইরেক্ট কস্টের সবগুলো মান মানে নর্মাল মানগুলো আমার যোগ করলে 713 আসে। বুঝতে পারতাছি? হ্যাঁ হ্যাঁ, বুঝতেছি, তুই বল। টোটাল ডাইরেক্ট কস্টটা যোগ করলে আমার 713 আসে। তারপরে ওটার সাথে যোগ করতে হবে আহ, আমার ডিউরেশন ইনটু কস্ট স্লোপ। আচ্ছা, আমি প্রজেক্ট এর জন্য করতেছি না, সরি মানে অ্যাক্টিভিটিস এর জন্য করতেছি না। তো আমি তো এখন অ্যাক্টিভিটিস এর টোটাল প্রজেক্ট কস্ট বের করছি। তো এখানে আমার ডিউরেশন কতদিন ছিল? আমি যে ডিউরেশন বের করলাম মানে ক্র্যাশিং টাইম বের করলাম, ওটা কি 1 ছিল না? 1 হ্যাঁ, ছিল। ওয়ান ছিল। 1 ছিল, এটার সাথে কস্ট লোভ বের কত হয়েছিল? 30 বের হয়েছিল না? এর জন্য 30 বের হয়েছিল। তো ওই একদিনের জন্য আমি ওটার কস্ট লোভ 30 দ্বারা আমি গুণ দিব। 30 দ্বারা আমি গুণ দিব। তারপরে আমি 250, এটা কিভাবে আসছে আমি বলি। আচ্ছা, আমার ইনডাইরেক্ট কস্ট, আচ্ছা আমরা একটু একটু ইয়া একটু আমরা স্লাইড আমাদের সবার সামনে আছে, 6 নাম্বার স্লাইডটা একটু খেয়াল করি। এখানে আমার, হ্যাঁ হ্যাঁ, স্লাইড আছে, স্লাইড সামনে আছে, বল। হ্যাঁ হ্যাঁ, স্লাইডটা সামনে থাকলে বেশি ভালো, কারণ বারবার ভিউ করা সম্ভব না। তো এখানে আমার আম, 250 ছিল। হ্যাঁ, 12 দিনে বলা ছিল, ওই যে নিচে একটু লেখা আছে ইনডাইরেক্ট কস্ট ভ্যারি অ্যাজ ফলোস। ইনডাইরেক্ট কস্ট নিচে দেওয়া আছে। ইনডাইরেক্ট কস্ট দেওয়া ছিল না যে 15 দিনের জন্য 600 টাকা, $600, 14 দিনের জন্য $500, এরকম করে মান দেওয়া আছে। তো এখানে ইনডাইরেক্ট কস্ট আমরা এই যে 13 থেকে 1 বিয়োগ করে 12 পাইছিলাম না? আমার প্রজেক্ট ডিউরেশন একদিন কমে গেল না? একদিন হ্যাঁ কমে হ্যাঁ আমার হ্যাঁ, 12 দিন আসছে। এই 12 দিন যে আসছে, এটা কিন্তু আমার ইনডাইরেক্ট কস্টের আমার 12 দিন বের হয়েছে। এই 12 দিন আমার যে বের হয়েছে, এই 12 দিনের কস্ট আমার কত আছে ইনডাইরেক্ট? 250। তো এখানে আমি এই 250। 250টা যোগ করছি। এই 250টা আমি যোগ করছি, মানে
ইনডাইরেক্ট কস্টের মানটা আমি এখানে বসাবো, মানে যোগ করব। তো আমার এগুলা সবকিছু ক্যালকুলেশন করার পর $993 আমার অ্যাক্টিভিটিস এর টোটাল প্রজেক্ট কস্ট বের হইছে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, এটা বুঝতে পারছি। এখন আমার এটার আন্ডারে আমি নতুন করে একটা নেটওয়ার্ক ডায়াগ্রাম আবার সাজাবো। ওই ডায়াগ্রামটা সেম থাকবে, হ্যাঁ, সেম থাকবে, কিন্তু আমার অ্যাক্টিভিটিস এর ইভেন্ট কত থেকে 1 থেকে 2 এর ভিতর ছিল না? হ্যাঁ হ্যাঁ, 1 থেকে 2 এর মধ্যে ছিল। 1 থেকে 2 এর মধ্যে ছিল, আচ্ছা। 1 থেকে 2 এর মধ্যে ছিল। প্রথমে আমাদের নেটওয়ার্ক ডায়াগ্রামে আমার কত লেখা ছিল? 4 লেখা ছিল না এখানে 1 থেকে 2-এ? আমি যে প্রথম নেটওয়ার্ক ডায়াগ্রাম আঁকলাম, ওটার মধ্যে 1 থেকে 2 এর ভিতর কি 4 ছিল না? হ্যাঁ হ্যাঁ, নর্মালে 4 ছিল। 4 ছিল। এখন আমার যে ব্যবধান করে যে 1 পাইছি, মানে আমার এক যে আমার ডিউরেশন, মানে ক্র্যাশ টাইম যে 1 ডে বের হইছিল, ক্র্যাশ টাইম যে আমার 1 বের হয়েছিল, ওই 1টা এখানে আমার রেডিউস হয়ে যাবে। মানে 4-এর থেকে 1 বিয়োগ করে আমি এখানে 3 লিখে দিব। হ্যাঁ হ্যাঁ, আমার বুঝছি এখানে বুঝছি। চেঞ্জ হয়েছে। আমার যত